আমি ঝুমি রহমান আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিউজ শো নির্বাচিত খবরে। আজ দিনভর যেই প্রধান খবর আলোচনার খোরাক জুগিয়েছে, যেই খবরগুলো ভীষণ রকম জনগুরুত্বপূর্ণ, তেমন কিছু নির্বাচিত খবর ও খবরের নির্মোহ বিশ্লেষণ নিয়ে আমাদের এই আয়োজন। আর আজ আমাদের আলোচনার জন্য পুরো সময় জুড়ে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন জি9 সম্পাদক ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত। ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই সময়ে আমাদেরকে সময় দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। এবং দর্শক, আমাদের সাথে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী মারুফুল ইসলাম। কাজী মারুফুল ইসলাম, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, আমাদের সময় দিয়েছেন। ধন্যবাদ। দর্শক, এছাড়াও এই আলোচনায় নানান সময়ে একাধিক অতিথি আমাদের সাথে যোগ দেবেন, জানাবেন তাদের মতামত আর বিশ্লেষণ। আজ প্রধান নির্বাচিত খবর হিসেবে যে খবরটি আমরা নির্বাচন করেছি, সেখানে বলা হচ্ছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খুঁটি স্থাপনে ভারতীয় চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের কলসির মুখ সীমান্তের 0 পয়েন্টে খুঁটি স্থাপনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এই বিষয়টা নিয়ে আজ আলোচনা করব। আজ সারা দিনভরই কিন্তু এই বিষয়টা নিয়ে সারা দেশে একটি আলোচনা তৈরি হয়েছে। এবং শুরুতে সাখাওয়াত হোসেন শান্ত, আপনার কাছে আমি প্রশ্নটি রাখবো যে বাংলাদেশ ভারত সীমান্ত কিন্তু আমি যদি বলি যে বিশ্বের 10টি দীর্ঘতম সীমান্তের মধ্যে অন্যতম একটি, এবং পশ্চিমবঙ্গের সাথে অনেক বড়, বাংলাদেশের সীমান্তের মধ্যে সবচেয়ে বড় সীমান্তটি রয়েছে। এখানে সীমান্তে নানান ধরনের সংকট আমরা দেখছি। সীমান্তে হত্যা, যেটি এখনো দুই দেশের সবচেয়ে বড় সংকট হিসেবে ধরা হচ্ছে। পাশাপাশি এই যে খুঁটি গড়ার বিষয়টি নতুন করে চলে আসলো, সেটি নিয়ে আপনার মন্তব্যটা একটু জানি। জি, আপনাকে ধন্যবাদ। এবং আমার সঙ্গে আলোচনায় মারুফ ভাই আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। এইটা ভেরি আনফর্চুনেট যে দুইটা প্রতিবেশী দেশের মধ্যে সীমান্তে এত সংঘাত, বিশেষ করে একপাক্ষিকভাবে এত হত্যাকাণ্ড পৃথিবীর আর কোনো সীমান্তে হয় না। চোরাকারবারি তো অন্যান্য দেশগুলোর মধ্যেও সীমান্তে হয়, মেক্সিকো আমেরিকার মধ্যে এই সমস্যা আছে। ইভেন পাকিস্তান এবং ভারতের সঙ্গে যে সীমান্ত, তাদের এত বিরোধ, তাদের ওইখানেও কিন্তু কোনো হত্যার খবর সীমান্তে এরকম পাবেন না, যেটা বাংলাদেশ 16 বছর ধরে ভারতকে সব কিছু দিয়ে দিয়েছে এরকম বন্ধু বলে দাবিদার হওয়ার পরেও এইখানে সীমান্ত হত্যা কোনো মাসে থামেনি। এবং 2000 সাল থেকে 26 বছরে অ্যাভারেজ প্রতি বছর 70-80 থেকে 130-35টা পর্যন্ত হত্যাকাণ্ড বিএসএফ ঘটিয়েছে এই সীমান্তে। এখন তারা সবসময় বলে যে চোরা চালান হয় এবং চোরা কারবারিদের তারা গুলি করে হত্যা করে, কিন্তু চোরা কারবার তো দুই দেশ থেকেই হয়। শুধুই বাংলাদেশে এককভাবে চোরা কারবারি আছে, ইন্ডিয়া নেই, তা তো হতে পারে না। এই পাটগ্রামে কিন্তু আজকে যে ঘটনা ঘটেছে, সেখানে কিন্তু ভারতীয় চোরা কারবারিরা বাংলাদেশে ঢুকে পড়েছিল। তখন ফাঁকা গুলি ছুঁড়ে তাদের সতর্ক করার পরে তারা চলে গেছে। এইখানে চাইলে কিন্তু বিজিবি যদি বিএসএফের মতো অতটা নির্মম, আগ্রাসী এবং উস্কানিমূলক হতো, তাহলে তারাও গুলি করে হত্যা করতে পারত। কিন্তু তারা সতর্ক করেছে, হত্যাকাণ্ড ঘটায়নি। সেই হিসেবে বিএসএফ যে একতরফাভাবে এভাবে হত্যাকাণ্ডগুলি ঘটাতো, সেটা বাংলাদেশের তরফ থেকে খুব জোরালো প্রতিবাদ কখনোই ওরকমভাবে আসেনি। মাঝে মাঝে বিবৃতি দেওয়া হয়, একটু প্রতিবাদ করা হয়, কিন্তু একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের পক্ষে যতখানি জোরালো হওয়া দরকার বা এটাকে প্রয়োজনে আন্তর্জাতিক পরিসরে আলোচনাটা নেওয়া দরকার, যে যদি কেউ অপরাধ করে তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা যেতে পারে, তখন দুই পক্ষ বসে এটার মীমাংসা করবে। অথবা যদি এরকমও হয়, এখনও চিন্তা করা যায় যে পুরা বর্ডার এরিয়াতে যদি আপনার ক্যামেরা এবং সার্ভিলেন্স থাকে, যেখানে কোনো ঘটনা ঘটলে সেটাকে গ্রেফতার করা এবং কার অপরাধ সেটা দেখে বিচারের আওতায় আনা। কিন্তু ইন্ডিয়া যেটা করে, তারা হলো বাংলাদেশের প্রতি বিভিন্ন সময় কোনো ক্ষুব্ধ হলে, কোনো কারণে, ব্যবসায়িক কারণে হোক বা বাংলাদেশ একটু চায়নার সঙ্গে একটা চুক্তি করার উদ্যোগ নেক, বা এই ধরেন একটু তিস্তা ব্যারেজ নিয়ে একটা উদ্যোগ নেক, এই যে পদ্মা ব্যারেজ নিয়ে একটু উদ্যোগ নেক, কিংবা তাদের সঙ্গে আমাদের কোনো একটা অন্য ইস্যু নিয়ে সমস্যা হলেও
তখনই কিন্তু হত্যাকাণ্ডটা তারা বাড়িয়ে দেয় সীমান্তে। তো ওটা তারা বাংলাদেশের জন্য একটা মেসেজ আকারে উপস্থাপন করে হত্যাকাণ্ডের মতো একটা নৃশংস, নির্মম, অনৈতিক এবং অন্যায় কাজকে এইভাবে তারা করে। তারপর হলো কাঁটাতারের বেড়া। কাঁটাতারের বেড়া তারা তাদের সীমানার মধ্যে তারা দেওয়ার অধিকার রাখে যদি তারা মনে করে তাদের এইখানে নিরাপত্তার জন্য দরকার। কিন্তু যেই অংশের মধ্যে কাঁটাতারের বেড়া চাইলেও বাংলাদেশ বা ইন্ডিয়া কেউই দিতে পারবে না, সেখানে তারা একতরফাভাবে দিতে এসেছিল গতকাল। আর একটা হচ্ছে যে অংশে তারা দেওয়ার অধিকার রাখে সেখানে দিতে হলো দুই পক্ষের আলোচনার ভিত্তিতে সেটা করবার বিধিবিধান আছে, সেরকম বাংলাদেশের সঙ্গে একটা সেরকম চুক্তি আছে। কিন্তু ইন্ডিয়া সব সময় বাংলাদেশ প্রশ্নে মনে করে তারা যা চায় সেইখানে বাংলাদেশ হ্যাঁ বললে ঠিক আছে, যদি কোনো কিছুতে না বলে তখন প্রতিশোধ পরায়ণমূলকভাবে তারা ওইখানে হত্যাকাণ্ড ঘটায়, ওইখানে বিএসএফ কাঁটাতারের বেড়ার দিকে অগ্রসর হয়, ওইখানে বিএসএফ সহ ইন্ডিয়ানরা বাংলাদেশের সীমান্তের মধ্যে ঢুকে আমাদের সাধারণ নাগরিকদের গরু ছাগল নিয়ে যায়, ক্ষেতের ফসল নিয়ে যায়, এরকম ঘটনা ঘটেছে। বাংলাদেশের সীমান্তবর্তী, বাংলাদেশের যে ইন্ডিয়া সীমান্তবর্তী এলাকা মানে একটা আতঙ্কের জনপদ। ওইখানে বাঙালি যারা থাকে, বাংলাদেশি, তারা সবসময় একটা আতঙ্ক নিয়ে বসবাস করে যে এই বুঝি বিএসএফ তাদের উপর আক্রমণ চালালো, এই বুঝি তাদের গুলি ছুঁড়ে আসলো, এই বুঝি তাদের গরুটাকে খেতে চড়াতে নিয়ে গেছে, সেখান থেকে গরুটা টান মেরে নিয়ে গেল। এটা অহরহ ঘটছে। এখন বাইল্যাটারাল রিলেশনশিপে ইন্ডিয়া যদি মনে করে যে তারা বড় দেশ বলে তারা এরকম বেশি নিপীড়নমূলক হবে, সেটা তাদের জন্য বুমেরাং হবে। কারণ রাষ্ট্র হিসেবে, একটা ইউনিট হিসেবে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। ভারত এরিয়ায় যত বড় হোক তারও একটা রাষ্ট্রই। সুতরাং বাংলাদেশের সঙ্গে তাদের সমতা এবং আত্মমর্যাদার ভিত্তিতে সম্পর্ক বহাল রাখতে হবে। সেটা না হলে বাংলাদেশ যদি আনরেস্ট হয়, চারপাশে ভারত বলে বাংলাদেশ আনরেস্ট থাকবে, আর ভারত খুব ভালো পজিশনে থাকবে এমন ভাববার কোনো কারণ নেই। ভারতের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে সেভেন সিস্টার্স এরিয়ায় নানান রকমের আনরেস্ট সবসময় চলে। বাংলাদেশ কিন্তু সবসময় ভারতের প্রতি সেই বিষয়ে সহযোগিতামূলক মনোভাব দেখায় এবং সাহায্য করে। এমনকি ভারতের স্বাধীনতাকামী বিভিন্ন যে গোষ্ঠী, তাদের নেতাদের বাংলাদেশ গ্রেফতার করে তাদের হাতে তুলে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে, যেটা ভারত কোনোদিন বাংলাদেশের বিচ্ছিন্নতাবাদী যারা বা সন্ত্রাসবাদী করবে না, উল্টা বাংলাদেশে গণহত্যা চালিয়ে যাওয়াদের ভারত আশ্রয় দেয়। আর ভারতের অনুরোধে তাদের দেশে বিশৃঙ্খলাকারী, তাদের ভাষায় কিন্তু অ্যাকচুয়ালি স্বাধীনতাকামী যোদ্ধা, তাদেরকে গ্রেফতার করে ভারত তাদের হাতে বাংলাদেশ তুলে দিয়েছে। তারপরও ভারত মনে করে তাদের একটা অধীনস্থ এরিয়ার মতো বাংলাদেশকে ট্রিট করতে চায়। জি, আমরা আলোচনা করব। আমাদের সাথে ইতিমধ্যে অনলাইনে একজন অতিথি যুক্ত হয়েছেন, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। আমি আশা করি ইমতিয়াজ আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই নির্বাচিত খবরে। আজকে যেই আলোচনাটি করছি, আমি প্রত্যাশা করছি আপনি শুনেছেন, তারপর একবার বলতে চাই, লালমনিরহাটের পাটগ্রামে আজ যেই বিএসএফ এর খুঁটিগাড়াকে নিয়ে যে ঘটনাটি ঘটেছে সেটি নিয়ে আলোচনা করছি। আপনার কাছে আসব, তার আগে আমি কাজী মারুফুল ইসলাম আপনার কাছে আসব। যেই ঘটনাটি, যেটি শাখাওয়াত হোসেন স্যার সায়ন্ত বলছিলেন, যে এই যে সীমান্তে অস্থিরতা তৈরি করা, বা এই ক্ষেত্রে বাংলাদেশের সাধারণ মানুষেরও বা কতটুকু দায় রয়েছে, এবং ভারতের যেই কাজগুলো সেগুলো কেন বাংলাদেশ দিনের পর দিন মেনে নিচ্ছে বা প্রতিহত করতে পারছে না, এখানে বাংলাদেশের দুর্বলতা কোথায় মনে করছে? ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি দেখেন যে প্রসঙ্গটা তুলেছেন, এটি তো নতুন না, এটা আমরা সীমান্ত জুড়ে বছরের পর বছর ধরে দেখছি যে এই সীমান্ত হত্যা চলছে। এখানে যে দুটো এই যেটা ঘটছে, সেখানে দুটো ঘটনা আসলে ঘটছে। একটা হচ্ছে চোরাচালান বা ট্রেসপাস, ইললিগাল ট্রেসপাস, আর একটা হচ্ছে হত্যাকাণ্ড। আমি এই দুটো ঘটনাকে আলাদা করে দেখতে চাই। যে হত্যাকাণ্ড যেটা ঘটছে, সেই ঘটনাটা স্থানীয় পর্যায়ে বিএসএফ এর দ্বারা হচ্ছে, কিন্তু এটা আসলে নির্দেশিত হচ্ছে কেন্দ্র থেকে। আর চোরাচালান কিংবা স্থানীয়ভাবে যে সীমান্ত পারাপারের ঘটনা ঘটছে, এটা একটা স্থানিক সমস্যা। যদি আমি প্রথমটা দেখি, যে হত্যাকাণ্ড যেটা ঘটছে সেটা আসলে ঘটছে
এটা ওইখানে বিএসএফ এর জনৈক সৈনিক গুলি করছে বটে, কিন্তু তার কাছে উপর থেকে অর্থাৎ কেন্দ্র থেকে, বিএসএফ এর কেন্দ্র থেকে না, রাজনৈতিক কেন্দ্র থেকে, দিল্লি থেকে বাংলাদেশ সম্পর্কে, ভারত সম্পর্কে যে নির্দেশ দেওয়া আছে, সেই নির্দেশের একটা মাঠ পর্যায়ের বাস্তবায়ন ঘটাচ্ছে হচ্ছে আপনার ওই বিএসএফ। অর্থাৎ এটা নির্ভর করছে যে হত্যাকাণ্ডটি ঘটবে কি ঘটবে না, অর্থাৎ বিএসএফ কিভাবে ট্রিট করবে সেটা কিন্তু নির্ভর করছে বিএসএফ এর প্রতি না, এটা আসলে কেন্দ্রের সাথে, ঢাকার সঙ্গে দিল্লির যে সম্পর্ক, সেই সম্পর্ক দ্বারা এটা নির্ধারিত হচ্ছে প্রধানত এটা। এবং এই ঘটনার সাথে আপনি ইমিডিয়েটলি যেটা দেখবেন সেটা হচ্ছে যে আন্তর্জাতিক যে আইন আছে, দুটো এরকম পাশাপাশি সীমান্ত দেশ, পৃথিবীতে আরো অসংখ্য দেশ আছে, সেখানে কিন্তু সমস্যাটা হচ্ছে, আইনের লঙ্ঘন হচ্ছে, মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে। যেটা যদি অপরাধ ঘটেও থাকে তাহলেও অপরাধীর ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে, সেটি কিন্তু এখানে একদম ক্ষুণ্ণ হচ্ছে, ফলে এটা হচ্ছে। আর স্থানিক পর্যায়ে যেটা ঘটছে, অর্থাৎ চোরাচালান কিংবা এক দেশের মানুষ অন্য দেশে বিনা অনুমতিতে যাওয়ার যে ঘটনা, এটা বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে ভৌগোলিক এবং সাংস্কৃতিক সম্পর্কের জায়গা আছে, সেটা দিয়ে এটা ঘটবেই। এটা এখানে আপনি 10 ফিট উঁচু বা 100 ফিট উঁচু যদি পাঁচিল দেন, তাহলেও এই ট্রেসপাসের ঘটনা ঘটবে এবং আসলে অর্থনীতির পার্থক্য থাকলে চোরাচালানও ঘটবে। ফলে এই ঘটনাটাকে প্রতিরোধ করার যে জায়গাটা, এটা আসলে সামরিক প্রতিরোধের জায়গা না। অর্থাৎ বিএসএফ গুলি করছে, আমার বিজিবি গুলি করবে, আমরা আজকে গুলি করলাম, তার ফলে ওরা সীমান্তে আজকে পিলার বসাতে পারলো না। সমাধানটা আসলে এই পর্যায়ের হওয়ার সম্ভাবনা খুবই কম। অর্থাৎ এটা গুলি পাল্টা গুলি বা সহিংসতা পাল্টা সহিংসতা দিয়ে এটাকে প্রতিরোধ করা সংকটটা এরকম না। এই সংকটটা মোকাবেলা আসলে রাজনৈতিকভাবেই করতে হবে। সেই রাজনৈতিকভাবে, অর্থাৎ দুটো দেশের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কের জায়গাতে যেটা আমার সহ আলোচক বললেন, ডক্টর সায়ন্ত বললেন যে আসলে আত্মমর্যাদা এবং পরস্পরের সাথে সমতার ভিত্তির যে সম্পর্ক, ওই সম্পর্কটাকে যতটা আমরা চাঙা করতে পারবো, ওই সম্পর্কের জায়গাটাকে যতটা আমরা উদ্বুদ্ধ করতে পারবো, আমরা এটাকে রাজনৈতিক মাঠে, রাজনৈতিক জায়গা থেকে একটা প্রাতিষ্ঠানিক সমঝোতার মধ্যে পৌঁছাতে পারবো, তত আমাদের সঙ্গত এবং আমাদের জন্য সহজ হবে এই সীমান্তবর্তী যে সমস্ত সংঘাত, সেইগুলোকে মোকাবিলা করার ক্ষেত্রে। ফলে আমি দেখি না যে বাংলাদেশের ওই অর্থে দুর্বলতার জায়গা এইটুকুই, যে প্রসঙ্গটিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য ঢাকা যে শক্ত অবস্থান নিতে পারতো দিল্লির সাথে দেন দরবারে, সেই জায়গাটাতে আমরা দীর্ঘদিন ধরে এক ধরনের দুর্বলতা দেখেছি। ফলে এখনো পর্যন্ত যা দেখছি, সেই জায়গাতেও যে খুব সবল পরিস্থিতি দেখছি তা না। অর্থাৎ এই বর্তমান সরকারও যে এই ভারতের সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্কের জায়গাটা যে খুব সবলতা দেখাতে সক্ষম হয়েছে এখনো পর্যন্ত তা না। ফলে এই জায়গায় খুব কৌশলগতভাবেই আমাদেরকে দিল্লির সঙ্গে আসলে আমাদের দেন দরবারটা করতে হবে, যাতে আমরা এটা আমাদের আত্মমর্যাদাটা রক্ষা করতে পারি। আমাদের বিজিবি এবং অন্যান্য সামরিক বাহিনী তারা আছে, তাদের প্রস্তুতি আছে, কিংবা আমরা এখানে মিটিং করলাম, মিছিল করলাম, এগুলো হয়তো কিছু আমাদের প্রতিবাদের এক্সপ্রেশন হতে পারে, কিন্তু আসলে এটা দিয়ে সংকটের মূল জায়গায় আমরা যেতে পারবো না, এবং সমাধানটা ওখানে ওই বর্ডারে নেই, সমাধানটা আসলে কেন্দ্রে আছে। সেই সম্পর্কের জায়গায় কাজটা করা দরকার। সেটি আসলে উন্নত হতে কত দূর সেটি জানবো। আমাদের অপর অতিথি ডক্টর ইমতিয়াজ আহমেদ, আপনার কাছে আসতে চাই। আসলে ঢাকা দিল্লির সম্পর্কে অনেক সংকট রয়েছে, অনেক সম্ভাবনার কথা আমরা জানছি। এই যে সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তন, নতুন সরকার আসার পরে দিল্লির পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই বলা হয়েছে যে তারা সম্পর্কটি নতুনভাবে করতে চায় বাংলাদেশের নতুন সরকারের সাথে। সেই জায়গা থেকে এই যে আজকের যে ঘটনা বা সাম্প্রতিক যে ঘটনাগুলো আমরা দেখছি, সেটি হোঁচট খাচ্ছে কিনা সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে? ধন্যবাদ। না, এটা তো যেটা ডক্টর মারুফও বললেন যে নতুন সমস্যা না, এটা বহু বছরের সমস্যা। আমরা যদি একটু ফ্যাক্টস ফিগার দেখি, তাহলে গত 26 বছরে অ্যাভারেজে অলমোস্ট 47-48 প্রতি বছর মারা গেছে। তো সেটা বোঝাই যাচ্ছে যে এটা সমাধান করা যাচ্ছে না। বেশ কতগুলো হয়তো কারণ দেখানো যেতে পারে। একটা হলো যে আমাদের ইনফর্মাল ট্রেড, তার হিসাবও কিন্তু বিশাল। আমাদের ভারতের সাথে ফর্মাল ট্রেডের হিসাব 14 বিলিয়নের মতন, কিন্তু ইনফর্মাল ট্রেড, যেটাকে স্মাগলিং বলা হয়, সেটা কিন্তু 11 বিলিয়ন একটা ইনফর্মাল ট্রেড আছে। তো যেটা হয়, আমরা বরাবরই দেখেছি যে বিএসএফ
তার স্বার্থে এই ইনফর্মাল ট্রেডটা ব্যবহার করে। যখনই লেনদেনের ঝামেলা হয় তখন কিন্তু এই জিনিসটা বেড়ে যায়। এই কিলিংগুলো মানে যারা গবেষণা করেছেন নির্দিষ্টভাবে যে কেন ওই কিলিংটা হলো, বেশিরভাগই দেখা গেছে ওই কি বলা হয় এই দেনা পাওনা নিয়ে এই সমস্যাটা তৈরি হয়েছে। কারণ $11 বিলিয়ন ইনফর্মাল ট্রেড যখন হচ্ছে, ওটা তো বোঝাই যাচ্ছে যে ফেন্সের কোনো কোনো সময় দরজাগুলো খুলে দেওয়া হচ্ছে, আবার যখন দরজা বন্ধ করা দরকার তখন বন্ধ করে দেওয়া হচ্ছে, তাই না? নাহলে $11 বিলিয়ন এটা তো একটা দুটো জিনিস আসা যাওয়া করছে তা না। এবং সেটা এই $11 বিলিয়ন তার দিকেই কিন্তু বড় কথা। আমাদের যদি ফর্মাল ট্রেড দেখি, যেটা 14 বিলিয়ন বললাম, সেখানে কিন্তু 12 বিলিয়ন ভারতের জিনিস বাংলাদেশে আসে, আমাদের থেকে মাত্র $2 বিলিয়ন জিনিস যায়। সেখানে কিন্তু এক ধরনের কি বলা হয় একই পর্যায়ে না, ওই স্মাগলিংও তাই। যার জন্য বিএসএফকে ভারতের যারা গবেষণা করেন, যারা সমালোচক, তারাই কিন্তু বলেছেন যে এটা বর্ডার স্মাগলিং ফোর্স। বিএসএফকে বলেছেন যে এটা একটা বর্ডার স্মাগলিং ফোর্স, বর্ডার সিকিউরিটি ফোর্স না। তো সেই জায়গায় পরিবর্তন হয়নি এখনো। এখানে আমি মনে করি যে আমাদের দিক থেকে যে দুর্বলতা, সেটা হলো আমরা ভারতের জনগণের মধ্যে এটা নিতে পারিনি এখনো। আমরা ওই রাষ্ট্র কাঠামোর মধ্যে এনেছি। তাদের যারা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট আছে তাদের মধ্যেও আমরা অত বড় আকারে নিতে পারিনি। কারণ হচ্ছে যে কিলিংটা হয়, সেই কিলিংটা কিন্তু একেবারে আনলফুল কিলিং, একেবারে মানে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, এবং সেটা ভারতের যে সংবিধান, সেই সংবিধানের বিরুদ্ধে, আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে তো বটেই। কারণ একটা স্মাগলারকে যদি সে অস্ত্র তার হাতে না থাকে, তাহলে কিন্তু তাকে মেরে ফেলার কোনো বিধান নেই। স্মাগলারকে আমি ধরে নিচ্ছি স্মাগলার, তাকে অ্যারেস্ট করার বিধান সবই আছে, তাকে ফাইন করার বিধান আছে, কিন্তু তাকে মেরে ফেলা সেটা কিন্তু ভারতের আইনও করে না এবং আন্তর্জাতিক আইনও করে না। তাহলে এই জিনিসটা কেন হতে যাচ্ছে? এটা হচ্ছে যে ভারতের সরকার ওই প্রেশারটা পাচ্ছে না, এবং এই প্রেশারটা করার একটা বড় উপায় হলো ভারতের জনগণের মধ্যে জনমত তৈরি করতে হবে, তারা প্রেশারটা দিতে পারবে। কারণ আমরা যদি এখান থেকে প্রেশার দেই, এটা তখনই একটা ভারত বাংলাদেশ নিয়ে কথাবার্তা নিয়ে বাস ওটা থামানো যায় না, তারপর রাজনৈতিক পর্যায়ে সরকারের মধ্যে ওই সীমিত থাকে এবং এটা সমাধান করা যায় না। সমাধানের পথ কিন্তু অনেকটা আছে। আমি যদি একটা এক্সাম্পল দেই, ভারত আর চীনের বর্ডারে কি হয়েছে 96 সালে, এখন না, 1996-এ তারা একটা অ্যাগ্রিমেন্টে এসেছে যে 2 কিলোমিটার দুই পাশে তারা কোনো লিথাল ওয়েপন্স আনবে না। সেটা কিন্তু এখনও আছে। এখনও যখন আমরা কথা বলছি সেই নিয়ম ভারতও মেনে চলছে, চীনও মেনে চলছে। তাহলে সেই ধরনের, এটা আমি বহুবার বলেছি, লিখেছিও, যে এটা কেন ভারত বাংলাদেশ বর্ডারে করা হচ্ছে না, যে দুই বর্ডারে কোনো লিটল ওয়েপন্স আনা যাবে না। কারণ হচ্ছে যেটা বললাম, স্মাগলারকে আটকানো যায়, অ্যারেস্ট করা যায়, কিন্তু মেরে ফেলা যায় না। এটা কিন্তু একেবারে এক্সট্রা জুডিশিয়াল কিলিং। যার জন্য আমার মনে হয় করার অনেক কিছু আছে, কিন্তু যেটা দুজনেই মানে ভালো করেই বললেন, যে যেই ধরনের প্রেশার বিভিন্ন সরকার দেওয়ার কথা, সেই প্রেশারটা তারা পাচ্ছে না বলেই পার পেয়ে যাচ্ছে, এবং যারা করছে তারাও আইনের মাধ্যমে কোনো সাজাও পাচ্ছে না। সেটা আর একটা সমস্যা। সব জি। মিলে আমার মনে হয় করণীয় অনেক কিছুই কিন্তু আছে। ডক্টর ইমতিয়াজ আহমেদ, আরেকটি প্রশ্ন আমি করতে চাই, যে আপনি যে সংকটটির কথা বলছিলেন, বাংলাদেশের যে সীমান্ত ভারতের সাথে রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় সীমান্তই কিন্তু পশ্চিমবঙ্গের সাথে। অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের যেই ব্যবস্থাপনা, আমরা বলছিলাম যে বিভিন্ন সময়ে এখন বলা হচ্ছে যে দিল্লির যেই সরকার, সেটির সাথে যেহেতু রাজ্য সরকারের এখন একটি মেলবন্ধন রয়েছে, সেখান থেকে অনেক সমাধান খোঁজার চেষ্টা হতে পারে। কিন্তু এই যে পশ্চিমবঙ্গের যে সীমান্তবর্তী যেই সংকটটি আপনিও বললেন, যে যেই উইপেন না আনার বিষয়, কি এগুলো কি রাজ্য সরকারের অনিচ্ছার কারণে হচ্ছে না, নাকি দিল্লির সাথে ঢাকার একটি দূরত্ব রয়েছে? কোনটিকে সমস্যা মনে হচ্ছে? না, এটা পুরোপুরি দিল্লির ব্যাপার। এটা তো কোনোভাবেই কি বলা হয় পশ্চিমবঙ্গের এখতিয়ারের মধ্যে পড়ে না। পশ্চিমবঙ্গের এখতিয়ার যেটা আমাদের সাথে যেই সমস্যা হচ্ছে, সেটা পানি নিয়ে আছে। পানির সাবজেক্টটা স্টেটের সাবজেক্ট, কিন্তু বর্ডার, ইন্টারন্যাশনাল বর্ডার, এটা তো দিল্লির ব্যাপার, এটা একেবারে সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপার। এখানে কে ক্ষমতায় আসলো কলকাতায়
সেটা কিন্তু বড় না। এক ধরনের কি বলা হয়, মানে একটা পলিটিক্যাল একটা ক্লাউড হতে পারে এক ধরনের সেরকম অবস্থা। কিন্তু আমরা এটা যেটা বললাম ২৬ বছর ধরে যদি হয়, তাহলে তো কি বলা হয়, বিভিন্ন সরকার এবং আগেও যদি আমি নেই, আমি যদি একেবারে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যদি আমি দেখি, যেখানে বাম রাজ্য ছিল, তারপর একসময় কংগ্রেস ছিল, একসময় তৃণমূল কংগ্রেস ছিল, তাতে কোনো পরিবর্তন হয়নি কিন্তু। কারণ এই বর্ডারের পুরো বিষয়টাই হলো একেবারে দিল্লির ব্যাপার। জিনিসটা হচ্ছে যে প্রেশারটা দিল্লি ফিল করছে না, যে প্রেশারটা আনা দরকার, বিশেষ করে তাদের যারা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, এবং তাদের নামি দামি হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট আছে, আমরা কিন্তু কখনো বড় আকারে তাদের নিয়ে কিন্তু কোনো কি বলে কার্যত আমরা কিছু করিনি। তারা বড় একটা ইম্প্যাক্ট ফেলতে পারে যে একটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং কেমন করে হচ্ছে তাদের দেশে। কারণ যেটা হচ্ছে, যেটা বললাম বারবার, সেটা হলো এক্সট্রা জুডিশিয়াল কিলিং, একেবারে আনলফুল কিলিং, এবং তার আইনের মধ্যে নেই। তাহলে সেটা কেন হচ্ছে? তো তাহলে এখানে কি ঢাকা ঠিকমতো দিল্লির উপর, আপনি যে চাপ সৃষ্টির কথা বলছেন, যে ঢাকা ঠিকভাবে নিজেদের অবস্থান তাদের কাছে তুলে ধরতে পারছে না, বা কোনো রাজনৈতিক দুর্বলতা বা কোনো কারণে কি কোনো দুর্বলতা দেখছেন সরকারের? আমার মনে হয় পররাষ্ট্র নীতির যেই মনে রাখতে হবে, পররাষ্ট্র নীতি একাধিক ট্র্যাকের বিষয় থাকে। ট্র্যাক 1, ট্র্যাক 2, ট্র্যাক 3, বিভিন্ন ট্র্যাক আছে। মানে যেটা সমস্যা আমাদের দেশে, সেটা হলো যে ওই ট্র্যাক 1-এর বাইরে কেউ যেতে চান না। মানে আমরা পশ্চিমা দেশগুলো যদি দেখি, তারা কিন্তু একাধিক ট্র্যাক ব্যবহার করে। যে কোনো পররাষ্ট্র নীতি বিভিন্ন ট্র্যাক থাকে, কিন্তু আমরা ওই ট্র্যাকগুলো কিন্তু ব্যবহার করি না। আমরা ট্র্যাক 1 কখনো ভরসা পায় না যে ট্র্যাক 2, ট্র্যাক 3, ট্র্যাক 4 এই বিভিন্ন ট্র্যাক দিয়ে এখানে যে জনমত তৈরি করা, সে মনে করে যে না, এটা আমাকেই করতে হবে। এবং এই যে ট্র্যাক 1-এর মধ্যে যখন সীমিত থাকে, তখন জনগণ তো এটা জানছে না। আমাকে তো ভারতের জনগণের মধ্যে তো এটা নিয়ে যেয়ে বলতে হবে যেটা একেবারে এক্সট্রা জুডিশিয়াল কিলিং হচ্ছে। সেই জায়গায় আমরা পৌঁছাতে পারিনি, যার জন্য আমি মনে করি যে এখানে করার অনেক কিছুই আছে, যদি এটাকে থামাতে হয়। জি, অতিথিরা যুক্ত রয়েছেন যারা, আপনারা কি ডক্টর ইমতিয়াজ আহমেদকে কোনো প্রশ্ন করতে চান কিনা, বা কোনো কিছু জানা রয়েছে? না, প্রশ্ন তো আর কিছু নাই। স্যার যেটা বললেন, ইমতিয়াজ স্যার ঠিক আছে, যে এটাকে মেইনলি দেখতে হবে হিউম্যান রাইটস ভায়োলেশনের পার্সপেক্টিভ থেকে, এবং সেই বিবেচনা মাথায় রেখে ভারতে অনেক হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে যারা এটা নিয়ে কাজ করে, এবং মাসুম যে হিউম্যান রাইটস অর্গানাইজেশন, ওরা কিন্তু এটা নিয়ে প্রতিবাদ করে, কাজ করে। এবং এইখানে মূলত কাজে লাগাতে হবে বাংলাদেশের যে হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো আছে, তারা ইন্টারন্যাশনাল বিভিন্ন ফোরামে কিন্তু ভারতের হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সঙ্গে বসে এবং যোগাযোগ হয়। সেই ক্ষেত্রে আমাদের দেশের সংগঠনগুলোকে কাজে লাগাতে হবে ভারতের হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলোকে অ্যাক্টিভেট করবার জন্য, এবং একযোগে দুই দেশ থেকে হিউম্যান রাইটস ভায়োলেশনের গ্রাউন্ডকে সামনে এনে একটা চাপ তৈরি করতে হবে, এবং প্রয়োজনে এটা আন্তর্জাতিক পরিসরে নিয়ে যেতে হবে যে ভারত এটা পারে না। এটা রাজনৈতিকভাবে ইন্ডিয়া বাংলাদেশকে সবসময় আন্ডারমাইন করে, ফলে রাজনৈতিক প্রেসার করে কিংবা বর্ডারে বিএসএফের প্রতিবাদে পাল্টা আমাদের দিক থেকে দুটা গুলি ছুড়ে বা একটা হত্যাকাণ্ডের পাল্টা একটা হত্যাকাণ্ড করে এটা সমাধান হবে না। আসলে ভারত আমাদেরকে ওইভাবে এখনও আমাদের কোনো কার্যকর পদক্ষেপকেই তারা প্রেসার হিসেবে গ্রহণ করে না। যেটা স্যার বলছিলেন চায়নার সঙ্গে হয়েছে, চায়নার ওইটাকে প্রেসার ফিল করে, কারণ চায়না সব দিক থেকে সক্ষমতায় ইন্ডিয়ার থেকে কোথাও সমান বা কোথাও উপরে। পাকিস্তানের সঙ্গে তারা প্রেসার ফিল করে, আর বাংলাদেশকে তারা তাদের অধীনস্থ মনে করে, এরকম একটা মনোভাব পোষণ করে। ফলে আমাদের মোস্ট ইম্পর্টেন্টলি এগোতে হবে হিউম্যান রাইটস ভায়োলেশন গ্রাউন্ড থেকে। আমি স্যার একটা প্রশ্ন করা যেতে পারে স্যার, জানার জন্যই বা আপনার একটু বিশদ ব্যাখ্যার জন্য। যেমন আপনি বলছেন যে ট্র্যাক 2, ট্র্যাক 3, আমরা কতগুলো ইনিশিয়েটিভ দেখেছি, অন্যান্য ক্ষেত্রে আমরা ট্র্যাক 2, ট্র্যাক 3 কিছু যোগাযোগ আমরা দেখেছি দুই দেশের মধ্যে। এখন এইরকম একটা জায়গাতে, অর্থাৎ এই বর্ডার কিলিংয়ের মতন জায়গায়, সেক্ষেত্রে আমাদের সরকার তার নিজস্ব সিভিল সোসাইটি অর্গানাইজেশন, থিঙ্ক ট্যাঙ্ক, এদেরকে কতটা এনগেজ করতে আস্থা পায়, যাদেরকে ব্যবহার করবে ওই দেশের থিঙ্ক ট্যাঙ্ক এবং সিভিল সোসাইটির সাথে যোগাযোগ করার ক্ষেত্রে। তারপরে আমার কাছে তো মনে হয় যে আসলে আমার দেশের যে সরকার, তাদেরই ঘাটতি আছে, আস্থার সংকট আছে আমাদের দেশের সিভিল সোসাইটির উপরে, যে তাদেরকেও আমরা এই কাজে ব্যবহার করতে পারি। এটা কি ঠিক হবে কিনা স্যার?
না না, অ্যাবসলিউটলি এটা এটা খুবই মানে করা প্রয়োজন। এটা আমি বারবার বলেছি যে ট্র্যাক ওয়ানের মধ্যে যেন সীমিত না থাকে, মানে সবসময় ট্র্যাক ওয়ান কোনোভাবেই খুব একেবারে রীতিমতো টেনশনে পড়ে যায় ট্র্যাক টু ট্র্যাক থ্রির সাথে কথা বলতে। মানে আমাদের সাথে, মানে যেটা বলছি যে ব্যুরোক্রেসির সাথে যে একাডেমিকের যে সম্পর্ক, এটাও তো একেবারে ইনস্টিটিউশনাল কোনো সম্পর্ক নেই, কোনো ইনস্টিটিউশন নেই সেভাবে যে এই বিষয়গুলো যখন হয় তখন সবাই মিলে যে কাজটা করবে। এখানে মিডিয়ার একটা বিশাল কাজ আর এই সম্পর্ক আছে। মানে আমি যদি মিডিয়াকে যদি একটা ট্র্যাকের মধ্যে আনি, ব্যবসায়ীদের একটা বড় ট্র্যাক আছে, বিভিন্ন ট্র্যাক আছে, কিন্তু জি। যেটা হলো ওই ঘুরে ফিরে কিন্তু ওই ট্র্যাক ওয়ান, সে ওই ট্র্যাক ওয়ানের বাইরে যেতে চায় না। আমার মনে হয় সেখানে যদি সব ট্র্যাককে ব্যবহার করা যায়, তাহলে ভারত প্রেশারটা একেবারে ফিল না করার কোনো কারণ নেই। কারণ ভারতের জনগণ, আমি যদি ভালো করে, যেহেতু আমি মোটামুটি তাদের ভালো করে চিনি, আমি দেখি যে তারা এটার ব্যাপারে একেবারেই বলে না আমরা তো জানি না কি হচ্ছে বর্ডারে। মানে হয়তো দিল্লির কিছু সাংবাদিক হয়তো জানতে পারে, কলকাতার কিছু জানতে পারে, কিন্তু এটা যদি আমি মুম্বাইতে নিয়ে যাই, এটা যদি আমি উত্তরপ্রদেশে নিয়ে যাই, তখন দেখা যাবে তারা কেউ জানে না। তো সেই জায়গায় আমার মনে হয় কাজ করার অনেক অনেক আছে। সব ট্র্যাক জি। ব্যবহার করলে আমার মনে হয় সমাধান একটা আসবেই। জি, আমাদের একটি বিরতির সময় হয়েছে। তার আগে ডক্টর ইমতিয়াজ আহমেদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদেরকে এই মধ্যরাতে আমাদের সময় দিয়েছেন, ধন্যবাদ। দর্শক, একটি বিরতির সময় হয়েছে, নির্বাচিত খবরে ফিরে আসছি একটু পরবর্তী নির্বাচিত খবর নিয়ে। আবারও আমন্ত্রণ নির্বাচিত খবরে। এবারে যে খবরটি নির্বাচিত করেছে সেটি ঝিনাইদহের ঘটনা। ঝিনাইদহ শহরে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সহ কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা, মারপিট ও ছিনতাইয়ের অভিযোগে ছাত্রদলের ৮ নেতার নাম ও অজ্ঞাতনামা আরও ১১০ থেকে ১১৫ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। রাতে সদর থানায় মামলাটি দায়ের করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তরিকুল ইসলাম তারেক রেজা। মামলায় আসামি করা হয়েছে ইসলামী ইউনিভার্সিটি শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাবেক সভাপতি SM শমিনুজ্জামান শমিন সহ ৮ জনকে। এজাহারে বলা হয়েছে, জুমার নামাজ শেষে শহরের পুরাতন ডিসি কোর্টে জামে মসজিদ থেকে বের হওয়ার সময় নাসির উদ্দিন পাটোয়ারি সহ নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় হামলাকারীরা ঘুষি, ইটপাটকেল, জিআই পাইপ, বেসবল ব্যাট ও ধারালো অস্ত্র নিয়ে হামলা করে বলে অভিযোগ করা হয় এতে। এছাড়া হামলার সময় একটি DSLR ক্যামেরা, কয়েকটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগও আনা হয়েছে। এছাড়া থানা থেকে মামলা শেষে বের হতে গিয়ে অবরোধের মুখে পড়ে পাটোয়ারি। নেতাকর্মীরা থানা থেকে বের হওয়ার সময় বিক্ষুব্ধরা তাদের বাধা দেয়। সেই সময়ে কয়েকটি মিছিল থানা চত্বরে এসে ইটপাটকেল নিক্ষেপ করে। তখন এনসিপি নেতাকর্মীরা সদর থানার ভেতরে অবস্থান নেয়। এরপর পুলিশের কড়া নিরাপত্তায় নাসির উদ্দিন পাটোয়ারি সহ অন্যান্য নেতাকর্মীদের থানা থেকে নিরাপদে বের করে দেওয়া হয়। এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই আমি। শুরুতে সাখাওয়াত হোসেন শান্ত, আপনার কাছে আসবো যে এই যেই ঘটনাটি বললাম যে এনসিপির উপরে হামলার ঘটনা এবং বিএনপির অনেককেই সেখানে, ছাত্রদলের অনেককে সেখানে আসামি করা হয়েছে, এটা নিয়ে কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগও সারাদিন ব্যাপী আমরা দেখেছি। আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত আছেন জয়নাল আবেদিন শিশির, জাতীয় নাগরিক কমিটি এনসিপির যুগ্ম সদস্য সচিব। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। পাশাপাশি বিএনপি নেতা রাশেদ খান, তিনিও আমাদের সাথে যুক্ত আছেন। দুজনের কাছেই আসবো, তবে আমাদের স্টুডিওর অতিথিদের সাথে কথা বলতে চাই। সাখাওয়াত হোসেন শান্ত, শুরুতে আপনার মন্তব্য জানি। প্রথম কথা হলো, নাসির উদ্দিন পাটোয়ারি বাংলাদেশে এখন আলোচিত একটা নাম অনেক দিন ধরে, এবং এই আলোচিত নাম তার বেয়াদবির জন্য, স্রেফ বেয়াদবি। সে সিনিয়র নেতাদের নিয়ে, মির্জা আব্বাস সাহেবকে নিয়ে, আসাদুল হাবিব দুলুকে নিয়ে সহ প্রধানমন্ত্রীকে নিয়ে যে ভাষায় কথা বলে, এটা রাজনৈতিক কালচারকে কলুষিত করে। আমি গতকাল বাংলাদেশে এই মুহূর্তে সেরা রাজনৈতিক বেয়াদবের নাম কি, এরকম একটা স্ট্যাটাস দিয়েছিলাম ফেসবুকে। এখানে 4700 জন কমেন্ট করেছে,
এর মধ্যে কেউ কেউ আমার নামও বেয়াদব হিসেবে উল্লেখ করেছে, সায়ন্থ। কিন্তু বিশ্বাস করেনি 4700-র মধ্যে 4000-এর বেশি মানুষ নাসিরের নাম বলেছে। এখন এই কেন তাকে মানুষ এইভাবে দেখছে, সেটা কারণ হইল তার কথাবার্তার ধরন, তার বিভিন্ন জনকে অনাকাঙ্ক্ষিতভাবে বাজে শব্দে আক্রমণ করা। এইটা অনেক ক্ষেত্রে আওয়ামী লীগ আমলের সেই হাসান মাহমুদকে ছাড়িয়ে গেছে বলে কেউ কেউ বলছে। হাসান মাহমুদের বেয়াদবির জন্য কিন্তু তার দলের সিনিয়র নেতা সাজেদা চৌধুরী একবার বলছিলেন যে ছেলেটা একটা জাতীয় বেয়াদব। ঠিক একই রকম আচরণ এই নাসির অনেকভাবে করছে। তার দলের বা তাদের মুরব্বী যারা, তাদের উচিত ছিল এটা থামানোর। সেটা একটা প্রেক্ষাপট। কিন্তু আমি নিজেও তার কথায় বিরক্ত যে নতুনদের কাছ থেকে যেই রাজনৈতিক কালচার আমরা এস্টাবলিশ করবে বলে আশা করি, ও তার ধারে কাছে নাই, বরং ওর দ্বারা প্রভাবিত হয়ে ওর কর্মীরা আরও এইরকম অশ্লীল আক্রমণের দিকে ধাবিত হচ্ছে। কিন্তু এর কোনোটাই জাস্টিফাই করে না যে তার উপরে এরকম শারীরিক আক্রমণ কেউ করতে পারে। সেখানে ছাত্রদল, যুবদল বা যারা সেখানে তার উপর যে আক্রমণটা করেছে, ডিম ছুঁড়ে মেরেছে, বাকবিতণ্ড হয়েছে, এক পর্যায়ে হাতাহাতি বা সংঘর্ষ হয়েছে যেই পর্যায়ের, এইটা কোনোভাবেই কাম্য না। তার যদি কোনো অন্যায় থাকে, তার যে সে যে এই যে 4700 জনের মধ্যে 4000-এর উপরে তাকে বেয়াদব বলল, এটাই তার জন্য শিক্ষা যে তার আচরণ, তার কথা মানুষ গ্রহণ করছে না। এটাই তার জন্য শাস্তি। তাকে কেন শারীরিকভাবে আক্রমণ করতে হবে, এটা করতে হবে? আর আইনগতভাবে সে কোনো অপরাধ বা অন্যায় করে থাকলে আইনগতভাবে ব্যবস্থা হবে। কিন্তু এই অধিকার কারো থাকা উচিত না এই পরিবর্তিত যেই রাজনীতি আমরা চাই, যে যেখানে শারীরিকভাবে কেউ কারো উপর আক্রমণ করুক। এখন এই আক্রমণের প্রেক্ষাপটে আবার আরেকটা জিনিস আসছে, দেখেন সেইখানে ওই সংঘর্ষের মধ্যে একটা ছেলে তার পকেট থেকে একটা অস্ত্র সদৃশ্য কোনো একটা জিনিস বের করেছে এবং আরেকজন তাকে ধরে থামিয়েছে, এরকম একটা ঘটনা ঘটেছে। এই এনসিপির এক নারী নেত্রী, যিনি সংরক্ষিত আসনের এমপি হয়েছেন, তিনি ওইটা দিয়ে স্ট্যাটাস দিলেন যে ছাত্রদল, যুবদল এরা আগ্নেয়াস্ত্র নিয়ে আক্রমণ করেছে নাসিরের উপরে, সেখানে তাকে গুলি করতে উদ্যত হয়েছে। পরে দেখা গেল যে এই যে পকেট থেকে এটা বের করে আবার পকেটে ঢুকাচ্ছিল, এই ছেলেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য এবং সে ওইখানে শিবিরের কর্মী। তাকে যে সঙ্গে ছিল পাঞ্জাবি পরা, সেও শিবিরের কমিটিতে থাকা কর্মী। এখন এইটা কিছুক্ষণের মধ্যেই আবার ওই সংরক্ষিত আসনের এমপি উনি আবার তার স্ট্যাটাস ডিলিট করলেন। এরপর থেকে পাল্টা নানানভাবে কথা ছড়াতে লাগলো যে তাহলে যে অস্ত্র উঁচিয়ে নাসিরের উপর আক্রমণের অভিযোগ যে একবারিয়ে এনসিপি থেকে দায়িত্বশীল জায়গা থেকে করা হলো, সেটা তো তাহলে শিবিরের কর্মী, তাদেরকে কেন এখন আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে না? যদি তার ওইটা অস্ত্র কিনা, যদি অস্ত্র হয়ে থাকে তাহলে এই অস্ত্র কিভাবে ওইখানে গেল? পুলিশের যে থানা লুট সহ বিভিন্ন জায়গায় যে 1000-এর বেশি অস্ত্র এখনো বেহাত আছে, তাহলে সেই অস্ত্রগুলা কোথায়, কাদের হাতে আছে, এই প্রশ্নগুলো আসছে। ফলে বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থানের পরে রাজনৈতিক কালচারে আমরা যে পরিবর্তনটা চেয়েছিলাম, সেই পরিবর্তনের আকাঙ্ক্ষার সঙ্গে নাসির পাটোয়ারি সহ তার দলের বা অনেক দলেরই, ইভেন কি বিএনপির অনেক ছাত্র দলের অনেক নেতাকর্মীরও বা অন্যান্য ছাত্র শিবির, জামাতের, এনসিপির এই ইয়াং যারা, তাদের কথা এবং কাজের আচরণের সঙ্গে পরিবর্তিত রাজনীতির আকাঙ্ক্ষাটা ম্যাচ করে না। আবার এই যে আক্রমণটা হলো, এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা হয়েছে বা আজকে যা হলো, এই যে আক্রমণটাও আমাদের সে আকাঙ্ক্ষার সঙ্গে যায় না। জি, দুই রাজনৈতিক দলের প্রতিনিধি যুক্ত আছেন, তার কাছেও যাব। তার আগে কাজী মারুফুল ইসলাম, আপনার মন্তব্য একটু সংক্ষেপে জানি। আমি প্রথমত এটা আমার কাছে মনে হয় যে পুরো ঘটনাটা বাংলাদেশের যে চলমান রাজনৈতিক সংস্কৃতি আছে তার একটা কুৎসিত কিন্তু বাস্তব প্রকাশ। এই জনৈক পাটোয়ারি এবং তার প্রতিপক্ষ হিসেবে একদল ছাত্রদল অথবা ছাত্র শিবির অথবা যে কোনো সংগঠন হোক না কেন, যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে আমাদের দেশে দুঃখজনকভাবে হলো যে রাজনৈতিক সংস্কৃতি আছে পরস্পরকে আক্রমণ করার এবং সহিংসতার, সেই আক্রমণের একটা প্রকাশ। এটা অগ্রহণযোগ্য। তার নাম নাসিরউদ্দিন পাটোয়ারি হোক, মিস্টার এক্স বা মিস্টার ওয়াই, যে কারণে হোক না কেন, তার উপর সংঘটিত ঘটনাটা খুবই রকমের অগ্রহণযোগ্য। কিন্তু অগ্রহণযোগ্য একই সাথে এই ব্যক্তির উপর আক্রমণ না। আমি বলতে চাচ্ছি যে অগ্রহণযোগ্য এই সংস্কৃতি, এই ছাত্রদল, এই বিএনপি, এই জামাত ইসলামী এবং তাদের
তাদের পেটের ভিতর চলে যাওয়া যে রাজনৈতিক দল এই এনসিপি, এদের সবার মধ্যেই কোনো ন্যূনতম রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের লক্ষণ দেখা যাচ্ছে না। যারা সরকারে আছে, যারা বিরোধী দলে আছে, তাদের প্রত্যেকেই এইখানে যে পুরনো পচা রাজনৈতিক সংস্কৃতি আছে সেই সংস্কৃতিটার পুনরুৎপাদন করছে। এটা হচ্ছে তার একটা খুবই কোথাও কোথাও বাড়িয়ে নিচ্ছে। ফলে আমার কাছে মনে হয় যে আমরা জুলাইতে যে আন্দোলনের ছিলাম, এদেশের মানুষ যে আকাঙ্ক্ষার প্রকাশ ঘটিয়েছিল এবং তার জন্য যে ত্যাগ করেছিল, এই পুরো ত্যাগের প্রতি এই ধরনের রাজনৈতিক সংস্কৃতি আসলে একরকমের অপমান করা। এটা মানুষের আকাঙ্ক্ষাকে আসলে একদম পায়ে দোলে যাওয়া। কারণ এই বাংলাদেশ আমরা চাইনি, এই রকম তরুণ নেতৃত্ব আমরা চাইনি যারা নাটক করবে, এইরকম রাজনৈতিক সরকার আমরা চাইনি যারা আসলে সেই আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল না। জি, আমরা এবারে আমাদের যারা অনলাইনে যুক্ত আছেন, রাশেদ খান আপনার কাছে আসি। আপনি নিশ্চয়ই আমার অতিথিদের কথা আজকে শুনছিলেন যে এই যে একটি ঘটনা ঝিনাইদহে যেটি ঘটলো, সেটির আসলে কারণ কি মনে করছেন? বর্তমান সময়ে তো বিএনপি সরকারে রয়েছে, বিএনপি রাজনৈতিক দল, তো সেই জায়গা থেকে কি আসলে এই ধরনের হামলার ঘটনা আপনার দৃষ্টিকোণ থেকে ঘটতে পারে কি? রাশেদ খান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমার জেলাও ঝিনাইদহ এবং জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আমাকে শোনা যায়? জি জি জি। জি, তো আমি যেটি বলছিলাম, আমার ঝিনাইদহ এবং আমি অত্যন্ত ব্যথিত হলাম নাসিরউদ্দিন পাটোয়ারি সে সাংবাদিক সম্মেলন করে যে কথা বললেন, আইনমন্ত্রী, আমি এবং আমাদের ঝিনাইদহ জেলা বিএনপির আমাদের নির্দেশনায় নাকি তার উপরে এই মুহূর্তে এদের উপরে হামলা হয়েছে। দেখেন, আমি মুহূর্তে আমি ঢাকাতে অবস্থান করছি এবং আমি নির্বাচন করেছি ঝিনাইদহ 4 আসনে, যেটাকে অনেকে কালীগঞ্জ আসন বলে, এবং আমাদের মাননীয় আইনমন্ত্রী তিনি শোলকোপা থেকে নির্বাচন করেছেন, যেটা ঝিনাইদহ 1 আসন। আর নাসিরউদ্দিন পাটোয়ারির উপর যে ধরনের ঘটনা ঘটলো সেটা ঝিনাইদহ 2 আসন। সেখানে এমপি জামাতের আমির, কিন্তু দেখবেন নাসিরউদ্দিন পাটোয়ারি সর্বশেষ থানা থেকে যে সময় তিনি আসছিলেন তখন একটি পুলিশের গাড়ির মধ্যে অবস্থিত থাকা অবস্থায় তিনি একটি লাইভ করেছেন। সেখানে তিনি বলছেন যে এটা আইনমন্ত্রীর আসন। প্রথমত এইটা একটা মিথ্যাচার। দ্বিতীয়ত তিনি 3 জনের নাম উল্লেখ করেছেন যে আমাদের 3 জনের নির্দেশনায় নাকি হামলা হয়েছে। তিনি যে ফেসবুকে পোস্ট করেছিলেন সেখানে দেখবেন যে শুরুতে কারোর নাম দেয়নি, এরপরে তিনি এডিট করে 3 জনের নাম তিনি অন্তর্ভুক্ত করেছেন। আবার মামলা করার সময় আবার আমাদের 3 জনের নাম তিনি অন্তর্ভুক্ত করেননি। তার মানে তার যে রাজনৈতিক স্ট্যান্ডবাজি, মিথ্যাচার করা, মানুষকে নিয়ে যা তা বলা, যাকে ইচ্ছা তাকে যা বলা যায়, এটা বাংলাদেশে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি শুরু করেছে। আমরাও তো আসলে আন্দোলন সংগ্রাম করেছি, আমরাও তো রাজনীতি করি, তাই না? আমাদের ভাষা, আচরণ, এটা নিয়ে মানুষ কখনো প্রশ্ন তুলতে পারবে না। এমনকি আমি অবাক হয়ে গেলাম, তিনি সাংবাদিকদের কাছে বললেন 2018 সালের যে কোটা সংস্কার আন্দোলন, সেই সময় নাকি আমি শেখ হাসিনার সাথে আপোষ করেছিলাম, যে কারণে নাকি আসলে সেই সময় শেখ হাসিনার পতন হয়নি। দেখেন, আমি রাশেদ খান সে সময় এই কথা বলেছিলাম, এইটা কি কারোর বাপের রাষ্ট্র? এরপরে আমার বিরুদ্ধে শেখ হাসিনাকে কটূক্তি করার মামলা হয়। আমি পরবর্তীতে 15 দিন পুলিশের নির্যাতনের শিকার হয়েছি, রিমান্ডে ছিলাম, আরও অতিরিক্ত 3 দিন পুলিশের হেফাজতে। আমি সব মিলে প্রায় 18 দিন আমি কিন্তু পুলিশের রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি। শেখ হাসিনার সাথে আপোষ করলাম, সেই শেখ হাসিনা তার বিরুদ্ধে আমাকে কটূক্তি করার মামলা দেওয়া হলো, পরবর্তীতে আমাকে আবার 18 দিন রিমান্ডে রাখলো। আমি আসলে তার বক্তব্য নিজেও আসলে বুঝতেছি না। তবে আজকে তিনি দুইবার আমার মানহানি করেছেন, যে কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু মামলার সূচনা তিনি করেছেন, সুতরাং এ পর্যায়ে তার নামে মামলা দেওয়া যায়। তিনি যে আমার মানহানি করেছেন, আমি যেহেতু রাজনীতি করি, আমার সম্মান ক্ষুণ্ণ হয়েছে, যে কারণে আমি কোর্টে তার বিরুদ্ধে মানহানির মামলা দেব। দেখেন, আমরা দেখেছিলাম যে এই রাশেদ খান, আপনার কাছে আমি আবারও আসব। একটু আমি যেতে চাই, এনসিপির যুগ্ম সদস্য সচিব যুক্ত আছেন জয়নাল আবেদিন শিশির, আপনার কাছে। আশা করছি আপনি শুনতে পাচ্ছেন এবং আমাদের অতিথিদের বক্তব্য শুনেছেন। এই হামলা এবং এই অভিযোগ যেটি এনসিপির বিরুদ্ধে এখন আসলো, যে যাদেরকে বলা হচ্ছে হামলা করেছে সেগুলো সত্য নয়, আপনি কি বলবেন? আমাকে কি শোনা যাচ্ছে? জি, আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা, প্রথমে হচ্ছে আমি 3 জন আমাদের বক্তা তাদের কথা শুনলাম।
আমার কাছে মনে হলো যে হামলার শিকার হয়েছে, রক্তাক্ত হয়েছে, তার প্রতি তারা তিনজনে মানে বিষোদ্গার করলেন। মানে যে ভিকটিম, তাকে আরো কত বেশি ভিকটিম বানানো যায়, ওনাদের ওই ধরনের মানে বক্তব্য দিলেন। দেখেন, ওই যে ধানের শীষ পত্রিকা না জানি গমের শীষ পত্রিকার সম্পাদক ডক্টর সায়ন্ত বললেন নাসিরুদ্দিন পাটোয়ারি বেয়াদব। আচ্ছা, বেয়াদব এবং আদবের মাপকাঠি কি? আমাদের সংবিধানে যে ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে, যে বাক স্বাধীনতা, নাসিরুদ্দিন পাটোয়ারি কি এই সাংবিধানিক বাক স্বাধীনতার বাইরে আনলফুল কিছু করেছে? যদি করে থাকে, ডক্টর সায়ন্ত বলতে পারবে সংবিধানের কোন জায়গাটা নাসিরুদ্দিন ভায়োলেশন করেছে, বা দেশের বিদ্যমান প্রচলিত আইনের কোনটা সে এখানে মানে ব্যর্থ ঘটিয়েছে, যেটা হচ্ছে সাংবিধানিক ভাবে আইনগতভাবে নাসিরুদ্দিন পাটোয়ারি এই বক্তব্যকে আপনি দণ্ডনীয় বলতে পারেন। প্রথমত হচ্ছে, নাসিরুদ্দিন পাটোয়ারি একজন রাজনৈতিক কর্মী, রাজনৈতিক নেতা, সে রাজনৈতিক বক্তব্য দিবে, তার রাজনৈতিক বক্তব্যের মোকাবেলা করবে বিএনপি। কিন্তু যদি না করে, যদি ঠিক ফেসিবাদী কায়দায় যদি তাকে রক্তাক্ত করা হয়, আহত করা হয়, হামলা করা হয়, এবং হামলাকে জাস্টিফাই করার জন্য বেয়াদব বলা হয়, এবং বলা হয় যে আমরা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেখছি 4,000 কমেন্ট করছে বেয়াদব। আমি যদি এখন ফেসবুকে স্ট্যাটাস দিই, 5,000 কমেন্ট বলবে যে ডক্টর সায়ন্ত বেয়াদব, তাহলে ডক্টর সায়ন্ত কি বেয়াদব হয়ে যাবেন? কমেন্টের উপর নির্ভর করবে নাসিরুদ্দিন পাটোয়ারি বেয়াদব। তো এখন যদি ঠিক আজকে জামাতের লোকজন যদি বলে যে দেশের শীর্ষ বেয়াদব কি, দেখবে যে রাশিদ খানের নাম আসবে, কারণ রাশিদ খান জামাতের বিরোধিতা করে। যদি আপনি আজকে আওয়ামী লীগের কোনো লোকজন যদি একটা ফেসবুক স্ট্যাটাস দেশের শীর্ষ বেয়াদবকে, দেখবেন তারেক রহমানের নাম আসবে, কারণ 17 বছর ধরে তারা তারেক রহমানকে বেয়াদব বলেছে। তো ডক্টর সাহেব যে কথা বললেন, খুবই একটা অন্যায় করেছেন। আমার কথা হচ্ছে, নাসিরুদ্দিন পাটোয়ারি উনি বেয়াদব বলেছেন, এটা ওনার প্রত্যাহার করা উচিত। উনি এটা দুঃসাহস দেখাইছেন। মানে একজন জুলাই যোদ্ধাকে এভাবে উনি হামলা করবেন, হামলা করার পর আবার ফেসবুক স্ট্যাটাস দিয়ে বেয়াদব সমর্থন উৎপাদন করবেন, উনি একটা মানহানির কাজ করেছে এখানে। সুতরাং আপনারা সন্ত্রাসী করবেন, আবার আমরা বিচার চাইতে যাবেন, আবার ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলবেন যে এই সন্ত্রাসীদেরকে মানে হামলা করা বৈধ, কারণ আমার ফেসবুকে কমেন্টে বলছে সে বেয়াদব। এটা তো মগের মুল্লুক না ভাই। একটা দেশটা তো আইনের মধ্যে দিয়ে চলবে। আপনার রাজনীতির পাটোয়ারি যদি কোনো আইনের ব্যর্থ কিছু ঘটে থাকে, আপনার আইন আদালত এখনো আছে, আপনার ক্ষমতায় আছেন, নাসির বিচার হোক। কিন্তু আপনারা হামলা করবেন, হামলা করার পরে ফেসবুক আবার উস্কানি দিবেন, উস্কানি দিয়ে আবার এটা সেলিব্রেট করবেন। সেলিব্রেট করার পর আমরা তাদেরকে অপরাধী হিসেবে আমরা তাদের সন্দেহ করছি, তারা আবার উল্টা মানহানির মামলা চিন্তা করতেছেন। করেন, আওয়ামী লীগ তো এগুলো করছে। আওয়ামী লীগ করে কোথায় ছিল? আওয়ামী লীগ এখন করে কই আছে? দিল্লিতে আছে। আপনারা যদি মনে করেন আপনারা যদি আওয়ামী লীগের থেকে বেশি কিছু করবেন, করতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা এগুলো মানে অভ্যস্ত। দেখি না ডক্টর সায়ন্তরা কত হামলা করতে পারে, ডক্টর সায়ন্তরা কত বেশি আমাদের বেয়াদব বলে দেশের রাজনীতি করতে পারে। বললেন তো উনি স্পষ্ট যে শব্দটা আজকে ব্যবহার করলেন, আমি মনে করছিলাম ডক্টর সায়ন্ত একটু পড়াশোনা করার লোক, কারণ তার ন্যূনতম একটু বিবেক বোধ আছে। আমি ডক্টর সায়ন্তর আজকের এই কথায় আমি ওনাকে আর কখনো শ্রদ্ধা জায়গায় রাখবো না। এবং ডক্টর সায়ন্ত যদি এই কথাটা প্রত্যাহার না করেন, ডক্টর সায়ন্তের ব্যাপারেও আমরাও কিন্তু মানহানির মামলা দেওয়ার চিন্তা করবো। জয়নাল আবদিন শিশির, আপনার কথা শুনলাম এবং অতিথিরা নিশ্চয়ই তাদের মত তুলে ধরবেন। সেই বিষয়টি নিশ্চয়ই তাদের স্বাধীনতা। এই বিষয়ে আমরা আপনার কথার বিষয়ে সাখাওয়াত হোসেন সায়ন্তর বক্তব্য শুনবো, তবে আরেকটি বিরতি নিয়ে ফিরবো। দর্শক নির্বাচিত খবরে আরেকটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। আবারও আমন্ত্রণ, নির্বাচিত খবরে আলোচনা করছি ঝিনাইদহে যে ঘটনাটি আজকে ঘটেছে, এনসিপি নেতার উপর হামলা, সেটি নিয়ে, এবং সাখাওয়াত হোসেন সায়ন্ত আমাদের অপর অতিথি বিরতির আগে যেই আপনার বিষয়ে যে বক্তব্যটি দিয়েছিলেন, সেই বিষয়ে যদি আপনার কিছু বলার থাকে। প্রথম কথা হলো, শিশির আমাকে শ্রদ্ধার জায়গায় রাখলো কি রাখলো না সেটা তার ব্যাপার, তার দল রাখলো কিনা, তাদের ফলোয়াররা রাখলো কিনা, আই ডোন্ট বদার ইট। দ্বিতীয় কথা হলো, সে আমার বক্তব্যটা শুনেনি বা খেয়াল করেনি। আমি নাসির পাটোয়ারি সম্পর্কে জেনারেল পিপলের ভার্চুয়াল মিডিয়ায় এবং সবার পারসেপশন কি, এবং সে প্রধানমন্ত্রীকে নিয়ে, সিনিয়র নেতৃবৃন্দ নিয়ে সেসব কথা বলেছে, সেটা যেমন বলেছি, পাশাপাশি এটাও বলেছি। কিন্তু তার মানে এই নয় যে তার উপর যে শারীরিক আক্রমণ, এইটা কোনোভাবে মেনে নেওয়া যায়, বা এইটা পরিবর্তিত রাজনীতির আকাঙ্ক্ষা, সেটার সঙ্গে এটা ম্যাচ করে না। সুতরাং এটা কিভাবে হলো যে আমি তার বেয়াদবির জন্য তার উপর আক্রমণকে জাস্টিফাইড করলাম, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে গিয়ে, আমি যে স্ট্যাটাস দিয়েছি এখানে নাসির পাটোয়ারির নাম উল্লেখ করি নাই। আমি বলেছি এই মুহূর্তে বাংলাদেশের সেরা রাজনৈতিক বেয়াদবকে, সেইখানে যে নাম এসেছে সেটা বলেছি। এবং এই স্ট্যাটাসটা এই আক্রমণ হওয়ার পরে এটা উৎপাদন করছি সমর্থন তা না, এই স্ট্যাটাসটা একদিন আগের। তারপরে যদি মনে করে মানহানি হয়েছে,
মামলা দিতে চায় করুক মামলা। ওই রকম মামলার ভয় পাইলে কি হাসিনার বিরুদ্ধে এই 1.5 যুগ ধরে ফাইট করতাম, কথা বলতাম, লিখতাম? কারো লুঙ্গির নিচে বসে তো ফাইট দিইনি, কারো লুঙ্গির নিচে গিয়ে তো প্রতিবাদ করিনি। সায়ন্ত প্রতিবাদ করেছে সায়ন্তর মনের জোর নিয়ে। সুতরাং এনসিপির নেতারা মানহানির মামলা করবে সায়ন্তর বিরুদ্ধে, ওই জন্য সায়ন্ত তার কথা প্রত্যাহার করে নেবে, সেটা সায়ন্ত না। জি ধন্যবাদ। আমি একটু রাশেদ খানের কাছে আসি, আপনি কিছু বলছিলেন। আচ্ছা, দেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি যদি স্বাভাবিক রাজনীতি করতে চান অবশ্যই আমরা তাকে স্বাগত জানাই, কিন্তু তিনি রাজনীতিতে যে ধরনের সূচনা করেছেন এটাকে আসলে রাজনীতি বলে না, তিনি আসলে এক ধরনের বেয়াদবি কালচার তিনি শুরু করেছেন। তিনি কয়েকদিন আগে একটি বক্তব্যে বললেন যে সে যদি ডাকতো তার নাকি 1 লাখ কর্মী অথবা 50,000 কর্মী নাকি জড়ো হতো, অথচ আজকে দেখলাম তিনি যে আসনে গিয়েছেন সেখানকার এমপি কিন্তু জামাতের আমির, তিনি কিন্তু আজকে সেখানে আসেননি তাকে সেভ করার জন্য। আমার প্রশ্ন হলো সেই 11 দলীয় জোটের নেতাকর্মীরা কোথায়, কেন তাকে সেভ করতে আসলো না? সেখানে তো ছাত্র দলের সমর্থক আমি দেখলাম সর্বোচ্চ 20 থেকে 30 জন। রাশেদ খান, আমাদের কাছে খুবই কম সময় রয়েছে, আমি একটু আপনাকে অল্প সময়ের মধ্যে একটু আপনার মন্তব্য জানতে চাইবো। আজকে যে আপনাদের বিরুদ্ধে হামলার যে অভিযোগটা রয়েছে সেই বিষয়ে আপনার মন্তব্য কি, যদি একেবারে স্পেসিফিক ভাবে বলেন। তাহলে গোপালগঞ্জে গিয়ে সেনাবাহিনীর এপিসিতে পালিয়ে আসলেন, আজকে আবার ঝিনাইদহ থেকে তিনি পুলিশের গাড়িতে করে পালিয়ে আসলেন। তো এত বড় বিপ্লবী তাকে আবার এইভাবে পালাইতে হচ্ছে কেন? আমরা চাই তিনি যে কথাবার্তাগুলো বলেন তার সেই বিপ্লব তিনি দেখতে দিই। তিনি বিএনপি সরকারের পতন ঘটাইতে চান, তিনি পতন ঘটিয়ে দেখুক না কেন। তিনি যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে, তার সহধর্মিনীকে নিয়ে, তার কন্যাকে নিয়ে মন্তব্য করছেন, এইটা কিন্তু রাজনীতি হইতে পারে না। বরং এনসিপির অন্যান্য নেতৃবৃন্দরাও ইতিবাচক এইটা কোনো রাজনীতি হইতে পারে না, বরং এনসিপির অন্যান্য নেতৃবৃন্দরাও ইতিবাচক রাজনীতি করলেও আমার কাছে মনে হয় যে এই নাসিরউদ্দিন পাটোয়ারি আসলে এনসিপি রাজনীতিকেই ক্ষতি করছে। আর আপনি যে প্রশ্ন করলেন, দেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারি যদি প্রমাণ করতে না পারে এবং একই সাথে এই ঘটনার জন্য আমার উপর যে দায় চাপিয়েছে, আইনমন্ত্রীর উপর যে দায় চাপিয়েছে, সে যদি প্রমাণ করতে না পারে যে আমরা হামলার সাথে জড়িত, আমি অবশ্যই তার বিরুদ্ধে আদালতে আমি আইনগত ব্যবস্থা দিব। যেহেতু তিনি মামলা শুরু করেছেন, সুতরাং আমরাও এখন মামলার দিকে যাব। তিনি যত উল্টাপাল্টা বলবেন তার বিরুদ্ধে এখন থেকে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। তাকে বহু ছাড় দেওয়া হয়েছে, কিন্তু বাংলাদেশের যদি আইনের শাসন প্রতিষ্ঠা করতে হয় তাহলে এই নাসিরউদ্দিন পাটোয়ারিকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। আর একটা কথা বলে শেষ করি, দেখেন রাশেদ খান, হামলাটির বিষয়ে আপনার বক্তব্য জানতে চাই, যে হামলার বিষয়ে এনসিপি পক্ষ থেকে যে অভিযোগটি এসেছে সেই বিষয়ে আপনি কি বলছেন? বলছিলাম, দেখেন, সার্জিস আলম এবং ডাক্তার মোহাম্মদ মৃত্যু তারা কিন্তু বলেছে ছাত্র দলের নাকি অস্ত্রধারীরা নাসিরউদ্দিন পাটোয়ারিকে গুলি করতে চেয়েছিল। আমরা পরবর্তীতে দেখলাম যে তারা শিবিরের কর্মী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা গুলি করতে চেয়েছিল। আমরা পরবর্তীতে দেখলাম যে তারা শিবিরের কর্মী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা, এবং তারা কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে ছিল। আজকে কিভাবে মিথ্যাচার করছে, প্রত্যেকটা মিথ্যাচারের কিন্তু আমরা প্রমাণ পেয়েছি। এই বরং আমার কাছে যেটি মনে হয়, যে কথা আমি আজকে স্পষ্ট করেছি, যে মূলত জামাত শিবির নাসির পাটোয়ারিকে হত্যা করে বিএনপির উপর দায় চাপানোর জন্য এই ধরনের একটি পরিবেশ সৃষ্টি করতে চেয়েছিল। এর আগে দেখবেন উসমান হাদিকে যে হত্যা করা হলো, হত্যা করলো, পরবর্তীতে দেখা গেল এরা কিন্তু ওই উসমান হাদির সাথেই কিন্তু ছিল, এরা ছাত্রলীগ, এবং এই ঘটনার দায় কিন্তু বিএনপির উপর চাপানোর চেষ্টা করেছিল। ঠিক রাশিদ খান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি একেবারে সংক্ষেপে জয়নাল আবেদিন শিশির, এক লাইনে আপনি যদি কিছু বলতে চান, এবং সাখাওয়াত হোসেন শান্তর বিরুদ্ধে আপনি যে অভিযোগটি এনেছিলেন সেটি নিশ্চয়ই তিনি ব্যাখ্যা দিয়েছেন, এবং আপনি শুনেছেন যে তিনি একটি স্ট্যাটাসের বিষয়ে তার স্ট্যাটাসের মন্তব্য আসলে তুলে ধরেছেন। এই বিষয়ে আপনি কিছু বলতে চান কিনা, একেবারে সংক্ষেপে? দেখেন, রাশেদ খান গত কয়েকদিন ধরে নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে বিভিন্ন ধরনের হুমকি টুমকি দিয়ে আসছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি মাদকাসক্ত, এই সেই অনেক বেশি উনি মানহানিকর ফেসবুক স্ট্যাটাস দিয়ে আসছেন। আজকেও তিনি বললেন যে আমার শিবিরের লোকেরা নাসিরউদ্দিন পাটোয়ারিকে হত্যা করতে যাচ্ছে, অথচ তিনি হচ্ছেন ওই সব যারা হামলা করেছে শাহেদ এবং ইমরান, সেটা তারা হচ্ছে তার রাজনৈতিক কর্মী, এবং তার নির্বাচনের সময় রাশেদ খানের পাশে ছিল তারা। সুতরাং যারা আজকে হামলা করেছে তারা রাশেদ খানের রাজনৈতিক কর্মী, বিএনপি কর্মী, এটা প্রমাণিত। রাশেদ খান এখানে তাদের সাথে ইনভলভ, এবং রাশেদ খানের বিগত এক সপ্তাহ ফেসবুক স্ট্যাটাসে নাসিরকে যেভাবে মানে হুমকি ধমকি দিয়ে আসছেন, রাশেদ খানকে কখনোই আমরা সন্দেহের বাইরে রাখি না। আমরা মনে করি রাশেদ খান তো এখন যে হুমকি দিচ্ছেন, হুমকি তো আসলে আমাদের এগুলো ছড়াই কি আমরা করি, বরং রাশেদ খানের পাওনা বাকি আছে। রাজনৈতিক আবহাওয়া তো এভাবে সবসময় চলবে না। রাশেদ খানের এটি হিসাব কিতাব করে সামনে রাজনীতি করতে হবে। রাশেদ খান যদি সবার ব্যাপারে এভাবে
মানে হামলা মামলার হুমকি দেন, এখন আজকে হামলা ঘটায় আবার মামলা হুমকি দেন, তাহলে রাশেদ খানেরও এই ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুতি নিতে হবে, যেটা মানে রাশেদ খান নিজেও এটা জানে কিভাবে তিনি বিরোধী দলের রাজনীতির সময় কি ধরনের সমস্যা ফেস করছেন। এখন তিনি যদি মনে করেন না এখন আমি জি সরকারি দল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে কাজী মারুফুল ইসলাম এক বাক্যে যদি আপনার কাছে মন্তব্য জানতে চাই। আমি এই বাকবিতণ্ডা দেখছিলাম এবং আমার জি। খুব কষ্ট লাগছিল। তো আমি একটা কথা বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে যে আসলে জুলাই যে গণ অভ্যুত্থান এবং যার পরবর্তীতে যার ফল হিসেবে আজকে এইসব দল এবং তাদের সুযোগ এবং তাদের বাকবিতণ্ডা আমরা দেখছি, এই জুলাই কিন্তু কোনো দলের একার ছিল না। জুলাই তার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার মধ্যে এই বাকবিতণ্ডা ছিল না, এইরকম কলহ ছিল না, এই সহিংসতা ছিল না। জুলাই আমাদেরকে শিখিয়েছে যে একটা অন্তর্ভুক্তিমূলক দেশ চাই, একটা গণতান্ত্রিক দেশ চাই, এ দেশের মানুষের সবার জন্য সমান একটা দেশ চাই। তো সেই দেশের দিকে যাওয়ার যে প্রস্তুতি এবং দলগুলোর যে আচরণ আমাকে ব্যথিত করছে যে আমরা হয়তো সেই দিকে যেতে পারবো কি পারবো না, সেটাই আমার সংশয় হচ্ছে। অনেক ধন্যবাদ যারা অনলাইনে যুক্ত আছেন এবং যারা উপস্থিত রয়েছেন। নিশ্চয়ই এই বিষয়ে আরো আলোচনা পরবর্তীতে হবে। আজকের আয়োজনটি শেষ করছি দর্শক, শেষ করছি আজকের নির্বাচিত খবর। আমাদের ফলো করুন ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।